প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা ডিগ্রি পাস কোর্সের প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান সাবজেক্টের ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে আলোচনা করব। ব্যাংক সমন্বয় বিবরণী, ঠিক আছে? ব্যাংক সমন্বয় বিবরণী কি এটা বোঝার আগে তোমাদেরকে কয়েকটা জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে, প্রথমে বুঝতে হবে তোমাদেরকে নগদান বই কী, এখানে কীভাবে আমরা হিসাবগুলো সংরক্ষণ করি। এরপর হচ্ছে পাস বই কী, এখানে কীভাবে আমরা হিসাবগুলো সংরক্ষণ করি। এই দুইটা জিনিস বোঝার আগে তোমরা এটা কখনোই বুঝবো না। প্রথমে হচ্ছে নগদান বই। নগদান বই কি তোমরা আগেও নগদান বই করে আসছো, এরপর আমি একটু করে রিপ্লাই করি, রিক্যাপ করি। সেটা নগদান বই হচ্ছে, এটা হচ্ছে একটা খতিয়ান, ঠিক আছে? অর্থাৎ ক্যাশ বই একটা খতিয়ান, যেখানে এটা যেটা কোম্পানি মেনটেন করে, যে কোনো কোম্পানি অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠান মেনটেন করে তার ক্যাশ টাকার কত টাকা আসলো কত টাকা চলে গেল সেটা হিসাব করার জন্য, অর্থাৎ নগদ প্রাপ্তি এবং নগদ পরিশোধ কত হলো এটা হিসাব রাখার জন্য যে বইটা সংরক্ষণ করে যে কোনো কোম্পানি যে কোনো প্রতিষ্ঠান, সেটা হচ্ছে নগদান বই। খেয়াল রাখতে হবে এখানে একসাথে দুইটা জিনিসের হিসাব রাখা হয়। একটা হচ্ছে ক্যাশ বই আর একটা হচ্ছে ব্যাংকের বই, অর্থাৎ ক্যাশ বক্সে কত টাকা আসলো গেল এবং আমার ব্যাংকে কত টাকা আসলো গেল, এই দুইটা একসাথে রাখা হয়, ঠিক আছে? দেখো একটা ক্যাশ বই কীভাবে সংরক্ষণ করে আমরা একটু দেখি, ঠিক আছে? এটা হচ্ছে একটা কোম্পানির ক্যাশ বই, এটা তো সম্পত্তিবাচক হিসাব। এটা যে কোনো কোম্পানির জন্য ক্যাশ টাকা হচ্ছে সম্পদ, ঠিক আছে? সো এই ক্যাশ বইটা হচ্ছে একটা সম্পত্তিবাচক খতিয়ান। আমরা জানি খতিয়ানের দুইটা পাশ থাকে, একটা ডেবিট পাস একটা ক্রেডিট পাস। তাহলে এদিকে আমাদের ক্যাশের টাকা আর এদিকে হচ্ছে কি ব্যাংকের টাকা, ঠিক আছে? এটা হচ্ছে ডেবিট পাস, এটা হচ্ছে ক্রেডিট পাস। লিখলাম আমরা। তাহলে দেখো ডেবিট পাসে কি বসে, সকল প্রকারের প্রাপ্তি, অর্থাৎ যখন আমার ক্যাশ টাকা বাড়বে সেটা ক্যাশ বক্সে হোক অথবা ব্যাংকে হোক, যখন বাড়বে তখনই আমরা ডেবিট করব। আর যখন কমবে, ক্যাশ টাকা যখন চলে যাবে ব্যাংক থেকে হোক বা আমাদের ক্যাশ বক্স থেকে হোক, তখন সেটা আমরা কী করবো, ক্রেডিট করব, ঠিক আছে? সো আমাদের বাড়লে কী হবে, ডেবিট হবে। এই পাশে হচ্ছে যখন আমার ক্যাশ টাকা বাড়বে, আর যখন কমবে তখন আমরা কী করবো, ক্রেডিট পাসে লিখবো। এটা হচ্ছে ডেবিট পাস, এটা হচ্ছে ক্রেডিট পাস। সম্পদ যখন বাড়বে অর্থাৎ ক্যাশ সম্পদ, ক্যাশ নামে যে সম্পদটা, এটা যখন বাড়বে তখন আমরা ডেবিট দিকে লিখবো, আর যখন কমবে সেটা ক্রেডিট দিকে লিখবো, ঠিক আছে? দেখো এখানে ব্যাংক কলামটা হচ্ছে কি, আমরা ব্যাংকে যে সমস্ত টাকা রাখি, ঠিক আছে, এটার হিসাব, ঠিক আছে? ব্যাংকে আমি কত টাকা জমা করলাম, কত টাকা তুলে ফেললাম, ঠিক আছে? এটা হচ্ছে এই ব্যাংক কলামের হিসাব, ঠিক আছে? এখন দেখো এই মূলত এইটা নিয়ে আমরা কাজ করবো, ঠিক আছে? এখানে ক্যাশ অ্যাকাউন্ট এটা নিয়ে না, ক্যাশের যে কলামটা এটা নিয়ে না, আমাদের এখানে যে ব্যাংক কলাম, আমি ব্যাংকে কত টাকা জমা করলাম, কত টাকা উত্তোলন করলাম, বা কত টাকা এখান থেকে বের করে দিলাম, এই কলামটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো আমার ডেবিট হবে কখন, যখন বাড়বে। ব্যাংকে যখন টাকা আমি জমা করবো বা অর্থাৎ টাকা বেড়ে গেলো তখন আমার ডেবিট হবে, যখন টাকাটা বের করে ফেলবো তখন আমরা কী করবো, বা কমে গেলো তখন ক্রেডিট করবো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ক্যাশ বইয়ের রাখার নিয়ম, ঠিক আছে? আচ্ছা দেখো আমরা এখানে যে ব্যাংকের যে হিসাবটা আমরা রাখতেছি, ব্যাংকে আমাদের নামে একটা নিশ্চয়ই একটা অ্যাকাউন্ট আছে, ব্যাংকও আমাদের নামে একটা বই সংরক্ষণ করে, ঠিক আছে? এই হিসাবটা কত টাকা আসলো গেলো সেটা হিসাব করে, ঠিক আছে? ওটার নাম হচ্ছে পাস বই, ঠিক আছে? এখানে এটা অন্য নাম হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, আধুনিক নাম হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। এখন টাকা হয় সেটাকে ব্যাংক স্টেটমেন্ট নামে। এখানে হিসাবগুলো কীভাবে সংরক্ষণ করা হয়, দেখো আমি যেখানে ব্যাংকে জমা করতাম এটা আমার জন্য ছিল সম্পদ, আর ব্যাংক টাকাটা নিচ্ছে আমার কাছ থেকে, সো ব্যাংকের জন্য এটা হচ্ছে কি দায়। আমি যেটা জমা করলাম সেটা আমার জন্য সম্পদ, আর ব্যাংক যেহেতু নিচ্ছে তার জন্য সে আমার টাকা রাখতেছে, ঠিক আছে, কাস্টডি হিসেবে, সো তার জন্য এটা হচ্ছে কি দায়। সো আমি যেটা জমা করলাম সেটা ব্যাংক নিল, তার জন্য এটা হবে কি দায়, ঠিক আছে? সো আমরা জানি কি দায় বাড়লে কি হয়, ক্রেডিট হয়, ঠিক আছে? সো বাড়লে ক্রেডিট পাশে, অর্থাৎ আমরা যেটা ব্যাংকে জমা দিচ্ছি সেটা আমরা ডেবিট পাশে লিখলো, ক্যাশ বই ডেবিট পাশে লিখি, আর ব্যাংক লিখি কোন পাশে, ক্রেডিট পাশে, ঠিক আছে? আর যখন আমরা উত্তোলন করে ফেলি স্বাভাবিকভাবে আমরা লিখি হচ্ছে কোন পাশে, ক্রেডিট পাশে ক্যাশ বইয়ের, ঠিক আছে? কারণ আমার সম্পদ কমে গেল। অন্যদিকে আমরা এই টাকাটা যেহেতু কি ব্যাংক থেকে নিয়ে ফেললাম, ঠিক আছে? সো আমাদের কি ব্যাংক তাদের কি দায়টা কমায় ফেলবে, ঠিক আছে? সো ব্যাংকের যখন দায় কমে যাবে তখন কি হবে, ডেবিট হবে। দ্যাট মিনস উল্টা হিসাব। নগদান বই যেটা ডেবিট হয়, ক্যাশ বই পাস বই সেটা হচ্ছে কি ক্রেডিট, আর পাস বই যেটা নগদান বই যেটা ক্রেডিট হচ্ছে, পাস বই সেটা হচ্ছে ডেবিট, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই জিনিসটা মাথায় না রাখলে অনেক কিছু বুঝতে পারবে না, অঙ্ক করতে হবে, মুখস্থ করে, ঠিক আছে? সো দেখো আমরা আরেকবার রিকেপ করার চেষ্টা করি। সে ক্যাশ বই হচ্ছে কি, এটা সম্পত্তিবাচক হিসাব কোম্পানির জন্য। ক্যাশ সম্পদ বাড়লে ডেবিট হবে, কমলে ক্রেডিট হবে, অর্থাৎ ক্যাশ টাকা আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। ব্যাংকে টাকা বাড়লে ডেবিট,
ব্যাংক থেকে টাকা চলে গেলে ক্রেডিট। এটা হচ্ছে ক্যাশ বইয়ের সিস্টেম। আর পাস বই হচ্ছে কি, পাস বই ব্যাংকের জন্য, এটা ব্যাংকে রাখে, ব্যাংকের জন্য হচ্ছে কি দায়। সো ক্যাশ টাকা আসলে ওরা ক্রেডিট করবে, ক্যাশ টাকা চলে গেলে, অর্থাৎ ব্যাংকে টাকা আসলে ক্রেডিট করবে ওরা, ব্যাংক থেকে টাকা চলে গেলে ডেবিট করবে। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম। এখন দেখুন তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী কী জন্য প্রয়োজন। আচ্ছা, তাহলে দেখো এই যে এখানে আমরা একটা প্রতি বছরের শেষে বা প্রত্যেকটা মাসের শেষে আমরা একটা ব্যালেন্স তৈরি করবো, তাই না? এখানে একটা ব্যালেন্স তৈরি হবে ক্যাশ বইয়ের। ঠিক আছে, এখন এই ব্যালেন্সের সাথে আমাদের এখানে যে ব্যালেন্সটা তৈরি হবে, ঠিক আছে, এই দুইটা মিলবে কিনা? অবশ্যই মিলতে হবে, কারণ হচ্ছে দুইটা একই কোম্পানির। একটা বই মেনটেন করা হচ্ছে কোম্পানি, আর একটা মেনটেন করা হচ্ছে মক্কেলের এজেন্ট হিসেবে ব্যাংক। ঠিক আছে, সো দুইটা অ্যাকাউন্ট একই হওয়ার কথা, দুইটার হিসাব একই হওয়ার কথা। ঠিক আছে, অনেক সময় এটা মিলে না, কারণ অনেক সময় অনেকগুলো চেক প্রতিমধ্যে থেকে যায়। অনেক সময় ব্যাংক সরাসরি এজেন্ট হয়ে টাকাগুলো বিভিন্ন ধরনের টাকা সংগ্রহ করে, ঠিক আছে, বা টাকাগুলো পেমেন্ট করে। ঠিক আছে, এই সমস্ত কারণে নিউজের গ্যাপের কারণে কি হয়, এই দুইটা আমার ফিগারগুলো মিলে না, এই দুইটা ব্যালেন্সটা মিলে না। এখন এই দুইটা ব্যালেন্স না মিলার কারণে, ঠিক আছে, আমাদের একটা সমস্যা দেখা দেয়। এই সমস্যাটা দূর করার জন্য আমরা যে বিবরণীটা করবো, যে স্টেটমেন্টটা করবো, সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। অর্থাৎ ক্যাশ বইয়ের ব্যালেন্স এবং পাস বইয়ের ব্যালেন্স দুইটা যখন গড়মিল হবে, এই গড়মিলটা ঠিক করার জন্য যে বিবরণীটা আমরা করবো সেটাকে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো এই যে দুইটা পার্থক্য হয়, পার্থক্য কী কারণে হয়? অনেকগুলো কারণ আছে, আমরা কারণগুলো এখানে একটু দেখার চেষ্টা করবো। প্রথম হচ্ছে ডেবিট মেমো। ডেবিট মেমোর কারণে দুই বইটা মিলবে না, ব্যালেন্স মিলবে না। ডেবিট মেমো হচ্ছে কি, এটা হচ্ছে, এটার অপর নাম হচ্ছে ডেবিট মেমো বা মেমোরেন্ডাম। ঠিক আছে, ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে, দেখো ব্যাংক তার মক্কেলের জন্য একটা হিসাব রাখে পাস বই বা ব্যাংকের স্টেটমেন্টে। এখানে দেখো, এখানে সে কী করে, ডেবিট মেমো দিয়ে, ঠিক আছে, এই এখানে তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে রাখতে পারে। ঠিক আছে, কী জন্য সেটা? যেমন ব্যাংক চার্জ নেয় অনেক সময়, তারপর বিভিন্ন ধরনের অন্য কাউকে পেমেন্ট করলো, ঠিক আছে, এগুলো কী করে পেমেন্ট হবে না, জাস্ট বিভিন্ন ধরনের চার্জ নেয়, ঠিক আছে, চার্জগুলো কাটে, ঠিক আছে, এগুলো মক্কেলকে না জানিয়ে কেটে ফেলে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি ডেবিট মেমো। অনেক সময় ব্যাংকে যে আমরা টাকা রাখি তার উপর ব্যাংক আমাদেরকে সুদ দেয়, ঠিক আছে, সুদটা আমাদেরকে না জানিয়ে ব্যাংক সরাসরি আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দিবে। ঠিক আছে, এই যে ক্রেডিট করার জন্য যে মেমোটা ইউজ করা হয় আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকানোর জন্য, সেটা হচ্ছে ক্রেডিট মেমো। এটা আমরা এটা ব্যাংক সরাসরি করে ফেলে, আমাদেরকে বলে না। আমরা যখন স্টেটমেন্ট নিই তখন দেখি আমাদের অ্যাকাউন্টটা মিললো না, তখন এই দুইটা নিয়ে আমাদের কী করতে হবে, এখানে অ্যাড করতে হবে, আমাদের ক্যাশ বই অ্যাড করতে হবে এই দুইটা। ঠিক আছে, তাহলে ডেবিট মেমো হচ্ছে কি, আমাদের অ্যাকাউন্ট থেকে কী করে ফেলবে ব্যাংক, টাকা কেটে ফেলবে, আর ক্রেডিট মেমো দিয়ে আমাদের অ্যাকাউন্টে টাকা ইন করাবে। ঠিক আছে, সো এই দুইটা কারণে আমাদের নিউজের গ্যাপের কারণে আমাদের হিসাবটা মিলবে না। এরপর হচ্ছে ডিপোজিট ইন ট্রানজিট। আমি একটা চেক ব্যাংকে ডিপোজিট করার জন্য দিয়ে দিলাম, ঠিক আছে, আমার কোনো একজন লোক সেটা নিয়ে যাচ্ছে ব্যাংকে, কিন্তু আমি এর ভিতরে কী করে ফেলছি, ডেবিট করে ফেলছি আমার ক্যাশ বইয়ে। ঠিক আছে, কিন্তু তখনও পাস বইয়ে সেটা কী হয় নাই, ডেবিট হয় নাই, কারণ সেটা হচ্ছে কি, চেক জমা দিবে, ওই চেকটা ক্লিয়ারিং করে আসবে, এরপর আমার অ্যাকাউন্টে সে কী করবে, ক্রেডিট করবে। ঠিক আছে, এই সময়টা, এই যে মাঝখানে যে সময় গ্যাপটা, এই কারণে আমার কী হবে না, দুইটা ব্যালেন্সটা মিলবে না। ঠিক আছে, সো এটা একটা কারণ। এরপর হচ্ছে আউটস্ট্যান্ডিং চেক। আমি কাউকে চেক দিয়ে দিলাম, ঠিক আছে, অর্থাৎ আমার চেক দিয়ে দেওয়ার সাথে আমরা কী করবো, ক্যাশ বই ক্রেডিট করে ফেলি। ঠিক আছে, অর্থাৎ আমার ব্যাংক থেকে টাকা চলে গেল, কিন্তু দেখা গেলো যতক্ষণ পর্যন্ত যাকে আমি চেক দিলাম সে ব্যাংকে শো করবে না, ক্লিয়ারিংয়ের মাধ্যমে আমার কাছ থেকে টাকাটা নিবে না, আমাদের এই ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ পাসবই কী হবে না, এটা ডেবিট হবে না। ঠিক আছে, অর্থাৎ টাকাটা কাটা হবে না যতক্ষণ পর্যন্ত সে ব্যাংকে জমা দিবে না। এটার কারণে আমার কী হবে না, আমাদের ব্যালেন্সটা মিলবে না। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে রিসিভ বা পেমেন্ট বাই ব্যাংক ডিরেক্টলি, অর্থাৎ মক্কেলের, অর্থাৎ ওদের যারা মক্কেল তাদের পক্ষে সরাসরি সে কোথাও থেকে বিভিন্ন ধরনের সুদ বা লভ্যাংশ ইত্যাদি কী করে সরাসরি রিসিভ করে, আবার পেমেন্টও করে থাকে। ঠিক আছে, এগুলো মক্কেলকে সে সবসময় জানায় না। ঠিক আছে, এই সমস্ত কারণেও কী হতে পারে, আমাদের ব্যালেন্সটা মিলবে না। ঠিক আছে, মূলত এই হচ্ছে আমাদের মোটামুটি বেসিক আলোচনা। ঠিক আছে, আমরা দেখলাম হচ্ছে নগদান বই কী। নগদান বই হচ্ছে একটা খতিয়ান যেখানে ক্যাশ ইন এবং ক্যাশ আউট কী করা হয়, হিসাব করা হয়। ঠিক আছে, এরপর হচ্ছে পাস বই, হচ্ছে আমাদের মক্কেলের সাথে ব্যাংকের যে লেনদেনগুলো হয়, এটার জন্য ব্যাংক যে বইটা সংরক্ষণ করে সেটা হচ্ছে পাস বই। এটা ব্যবসায়ের জন্য, এটা তাদের প্রতিষ্ঠানের জন্য দায়ী এখানে। সো টাকা যখন জমা হয় ওরা ক্রেডিট করে, আর যখন টাকা কমে যায় তখন ওরা ডেবিট করে। আর পাস বই করে হচ্ছে উল্টা, ক্যাশ বইয়ের ঠিক উল্টা, এটার টাকা যখন বাড়ে তখন ডেবিট করে, টাকা যখন কমে তখন ক্রেডিট করা হয়। আর এই দুটোর বিভিন্ন কারণে আমাদের ব্যালেন্সগুলো মিলবে না। এই না মিলার কারণে
বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে, ট্রাস্টের সমস্যা তৈরি হতে পারে। এটা সমাধান করার জন্য যে বিবরণীটা আমরা করি সেটা হচ্ছে কি ব্যাংক সমন্বয় বিবরণী। আর এই দুইটা পার্থক্য যে কারণগুলোতে হয়, মেইন কারণ আমরা 5টা ভাগে ভাগ করছি। এই কারণগুলোতে এই 5টা কারণ হচ্ছে ডেবিট মেমো, ক্রেডিট মেমো, ডিপোজিট ইন ট্রানজিট, আউটস্ট্যান্ডিং চেক, আর একটা হচ্ছে রিসিভ বা পেমেন্ট বাই ব্যাংক। ঠিক আছে, সো আমরা এখানে একটা ম্যাথ দিয়ে এটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, এটা কীভাবে সমাধান করা হয়। ঠিক আছে, কোনো চার্ট দিয়ে না। ঠিক আছে, চার্ট দিয়ে করলে তোমাদের মুখস্থ করতে হবে, মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আমরা এখন একটা ম্যাথ দিয়ে এটা বোঝার চেষ্টা করব। দেখো, আমরা একটা ম্যাথ দিয়ে ব্যাংক সমন্বয় বিবরণীটা সমাধান করার চেষ্টা করব। আগেই বলে রাখি, ব্যাংক সমন্বয় বিবরণী করার জন্য আমাদের দুইটা মেথড আছে। একটা হচ্ছে সিঙ্গেল ব্যালেন্স কারেকশন, আর একটা হচ্ছে বোথ ব্যালেন্স কারেকশন। সিঙ্গেল ব্যালেন্স কারেকশন, একটা হচ্ছে বোথ ব্যালেন্স কারেকশন। সিঙ্গেল ব্যালেন্স হচ্ছে, দেখো আমাদের এখানে দুইটা বই। ঠিক আছে, একটা হচ্ছে ক্যাশ বই, একটা হচ্ছে পাস বই। আমরা যখন যে কোনো একটা বইয়ের ব্যালেন্স কারেকশন করব সেটাকে বলা হয় সিঙ্গেল ব্যালেন্স কারেকশন। আমরা যখন দুইটা বইয়ের একই সাথে বই কী করব, দুইটা ব্যালেন্স সমাধান করার চেষ্টা করবো, তখন তাকে বলা হয় বোথ ব্যালেন্স কারেকশন। ঠিক আছে, সিঙ্গেল ব্যালেন্স কারেকশানে তোমাদের খুব একটা প্রয়োজন পড়বে বলে মনে হচ্ছে না, কারণ এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বোথ ব্যালেন্স কারেকশন মেথডটা। ঠিক আছে, সো আমরা করবো হচ্ছে বোথ ব্যালেন্স কারেকশন মেথড, অর্থাৎ আমাদের ক্যাশ বইয়ের যে ব্যালেন্সটা এবং পাস বইয়ের যে ব্যালেন্সটা, দুটোই আমাকে কী করতে হবে, শুদ্ধ করতে হবে। ঠিক আছে, আচ্ছা একটা ম্যাথ দিয়ে আমরা সমাধান করার চেষ্টা করি। ঠিক আছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। দেখো, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার বুক। দেখো, ব্যাংক ব্যালেন্স, ব্যাংকের ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক বুক। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাংক বুক। ব্যাংক বুক কোনটা আমরা ভালো করে জানি, এটা হচ্ছে পাস বই। ঠিক আছে, ব্যাংকের বই অনুযায়ী ব্যাংকের ব্যালেন্স। ঠিক আছে, অর্থাৎ পাস বই অনুযায়ী ব্যাংকের ব্যালেন্স। এরপর হচ্ছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ডিপোজিটের বুক। ডিপোজিটের বুক অনুযায়ী ব্যাংকের ব্যালেন্স কত, অর্থাৎ এটা হচ্ছে ক্যাশ বই অনুযায়ী। ঠিক আছে, দেখো দুইটার ব্যালেন্স একই হওয়ার কথা, কিন্তু একই হলো না। ঠিক, তার মানে এখানে কোনো ঝামেলা আছে, ঝামেলাগুলো আমাদেরকে সমাধান করতে হবে। কী কী ঝামেলা আছে আমরা একটুগুলো দেখে নিই। ডিপোজিট ইন ট্রানজিট আছে আমাদের, সেটা হচ্ছে 44,700 টাকা। ডিপোজিট ইন ট্রানজিট এটা কি আগে বুঝতে হবে। ডিপোজিট ইন ট্রানজিট হচ্ছে আমরা কি করে ফেলছি, ক্যাশ বইয়ে অর্থাৎ ব্যাংকের আমাদের যে কোম্পানির বই, এখানে আমরা কি করে ফেলছি, ডেবিট করে ফেলছি। ঠিক আছে, কিন্তু যে এটা এই চেকটা এখনো কি কালেকশন হয় নাই। যতক্ষণ পর্যন্ত কালেকশন হবে না, অন্য ব্যাংক থেকে নিয়ে আসবে না এই টাকাটা, অতক্ষণ পর্যন্ত আমাদের পাস বইয়ে কী হবে না, ক্রেডিট দিকে বসানো হবে না। ঠিক আছে, সো এটার জন্য আমাদের হিসাবটা মিলবে না। ঠিক আছে, আচ্ছা আমরা একটা একটু করে দেখতে দেখতে ম্যাথটা করে ফেলবো। ঠিক আছে, প্রথম আমরা ক্যাশ বইয়ের ব্যালেন্সটা, ব্যাংক বই অর্থাৎ পাস বইয়ের ব্যালেন্সটা বসালাম। ঠিক আছে, এটা এরপর হচ্ছে ব্যাংক ব্যালেন্সটা বসালাম। ঠিক আছে, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ডিপোজিটের বুক অর্থাৎ ক্যাশ বুক, দুইটাই বসালাম। এখন দুইটাকে আমরা কী করবো, সমাধান করবো। সমাধানে কোনো কাজ না, শুধু দুইটা কাজ। একটা হচ্ছে কিছু জিনিস অ্যাড হবে, কিছু জিনিস বিয়োগ হবে। ঠিক আছে, দুইটাতে একই কাজ, কিছু জিনিস যোগ করতে হবে, কিছু জিনিস অর্থাৎ কিছু আইটেম বিয়োগ করতে হবে, কিছু আইটেম যোগ, কিছু আইটেম বিয়োগ। ঠিক আছে, এখন কোনটাতে কী যোগ হবে, কোনটাতে কোনটা বিয়োগ হবে। ঠিক আছে, এইটা তোমাকে মাথায় নিয়ে আসতে হবে। ঠিক আছে, এখানে কাজ হবে শুধু এতটুকুই। তাহলে একটা একটা করে আমরা নিয়ে আসি। ডিপোজিট ইন ট্রানজিট। ঠিক আছে, দেখো এটা ক্যাশ বই আমরা কাজ করে ফেলছি। ক্যাশ বই আমরা কি করে ফেলছি, এটাকে ডিপোজিট ইন ট্রানজিট। আমরা একটা কি করছি, চেক পেয়েছি কোনো একটা কাস্টমার থেকে, এটা আমরা সরাসরি নিয়ে মাত্র ক্যাশ বই কী করে ফেলছি, ডেবিট করে ফেলছি। ঠিক আছে, এখন এটাকে কী করতে হবে, যতক্ষণ পর্যন্ত আমার ব্যাংক বই কী হবে না, এটা ক্রেডিট হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের হিসাবটা মিলবে না। সো মেলানোর জন্য আমাদের কী করতে হবে, যেটা আমি পাস বইয়ে আমার ব্যাংক বই ক্যাশ বই ডেবিট করছি, ওটাকে পাস বইয়ে ক্রেডিট করতে হবে। ঠিক আছে, অর্থাৎ কী করতে হবে, যোগ করতে হবে। ঠিক আছে, খেয়াল রাখবা, এখানে অ্যাড করা মানে হচ্ছে ডেবিট করা। ঠিক আছে, আর এখানে অ্যাড করা মানে হচ্ছে ক্রেডিট করা, অর্থাৎ ব্যাংক বইয়ে অ্যাড করা মানে হচ্ছে ক্রেডিট করা, আর পাস বই ক্যাশ বইয়ে অ্যাড করা মানে হচ্ছে ডেবিট করা। সো এখানে যেহেতু কাজ হয়ে গেছে আমার এই কাজটা, তাহলে কোথায় আসবে, আমার কোথায় কাজ হয় নাই, আমার পাস বইয়ে কাজ হয় না, অর্থাৎ ব্যাংকের বইয়ে কাজ হয় নাই। সো এখানে কী করতে হবে, যোগ করতে হবে। যোগ করার জন্য তাই এখানে আমরা করে দিব এখানে ডিপোজিট ইন ট্রানজিট। কত টাকা, 44,700 টাকা। ঠিক আছে, এরপর হচ্ছে আউটস্ট্যান্ডিং চেক। আউটস্ট্যান্ডিং চেক হচ্ছে কি, চেক আমরা আমাদের কাস্টমারকে দিয়ে ফেলছি, দিয়ে ফেলার সাথে আমরা এখানে কাজ করে ফেলছি। কোথায়, ক্যাশ বইয়ে কী করছি, ক্রেডিট করে ফেলছি। ঠিক আছে, মানে বিয়োগ করে ফেলছি। ঠিক আছে, আমাদের টাকাটা চলে গেছে, কিন্তু ব্যাংক বই থেকে ব্যাংকের অর্থাৎ পাস বই থেকে এখনো কী হয় না, এই টাকাটা এখনো মাইনাস হয় নাই। কারণ যতক্ষণ পর্যন্ত না ওই কাস্টমারটা কী করবে, ব্যাংকে উপস্থাপন করবে, ততক্ষণ পর্যন্ত এটা কী হবে না, আমাদের মাইনাস করার, আমাদের ব্যাংক থেকে মাইনাস হবে না। সো এই কারণে আমাদের মিলবে না, কিন্তু অ্যাকচুয়ালি আমার টাকাটা চলে গেছে। সো আমার
ব্যাংকে আমি কি করতে হবে, এটাকে মাইনাস করে দিতে হবে, ঠিক আছে। সো আউটস্ট্যান্ডিং চেকটা অবশ্যই কী হবে, আমাদের ব্যাংক থেকে মাইনাস করতে হবে। সো এটা হবে লেস, ঠিক আছে, আউটস্ট্যান্ডিং চেক। এটা হচ্ছে 1,29,478 টাকা। আমরা ইনার কলামে রাখলাম এখানে, কারণ যোগ বিয়োগগুলো আমরা এখানে করব। আচ্ছা, এরপর হচ্ছে ব্যাংক এরর, ভুল হচ্ছে, ঠিক আছে, ডিপোজিট আন্ডারস্টেটেড। এটা ভুল হচ্ছে কোথায়, আমার ডিপোজিট করছে এটা আন্ডারস্টেট করছে, কমানো হয়েছে কোথায়, ব্যাংকে, ঠিক আছে, আন্ডারস্টেট করা হচ্ছে, কমানো হচ্ছে, অর্থাৎ আমার ক্রেডিট করছে কম। সো এখন ক্রেডিটটা বাড়াইতে হবে, বাড়ানোর জন্য কী করতে হবে, যোগ করতে হবে, ঠিক আছে, ব্যাংক আমার ব্যাংকের ব্যালেন্সের সাথে এটা কী হবে, যোগ হবে, ঠিক আছে। সো এটা কি ব্যাংক এররটা আমরা কী করে দিব, যোগ করে দিব, ডিপোজিট আন্ডারস্টেটেড। এটা হচ্ছে কত টাকা, 10,000, 10,000 টাকা। আচ্ছা, এরপরে দেখি আর কি কি আছে আমাদের। এনএসএফ চেক, নট, এনএসএফ হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড, পর্যাপ্ত টাকা নাই এমন চেক, ঠিক আছে। এনএসএফ চেক ফ্রম কাস্টমার ডেবিটেড বাই ব্যাংক, ঠিক আছে, যেটা এনএসএফ চেক, যেখানে আমরা ব্যাংকে কাজ করে ফেলছি, ঠিক আছে। আমরা দেখো এখানে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে কি, দেখো একটা চেক আসছে আমার কাছে, ঠিক আছে, কাস্টমারের কাছ থেকে, যার কাছে আমি ধারে পণ্য বিক্রি করছিলাম, সে আমাকে দিল, দেওয়ার সাথে আমি কী করে ফেলছি, ক্যাশ বইয়ে ডেবিট করে ফেলছি, ডেবিট করে চেকটা পাঠিয়ে দিয়েছি কোথায়, পাঠিয়ে দিয়েছি হচ্ছে ব্যাংকে, ঠিক আছে। ব্যাংকে কী করবে, এটা একটা কালেকশন করে ক্রেডিট করবে, ঠিক আছে। এখন থেকে ক্রেডিট করতে পারে নাই, কোনো কারণে, কোনো অজানা কারণে ক্রেডিট করতে ওরা পারে না। এখন কী করতে হবে তাহলে আমাকে, এটা একটা আমার আসে নাই, কারণ তাদের অ্যাকাউন্টে পর্যাপ্ত কী নাই, টাকা নাই, ঠিক আছে। সো আমরা কিন্তু আমি ক্যাশ বই কী করে ফেলছি, ডেবিট করে ফেলছি, অর্থাৎ যোগ করে ফেলছি। সো এটা আমাকে কী করতে হবে, বেশি দেখা ফেলছি আমি টাকাটা, এই টাকাটা আমাকে এখন কী করতে হবে, কমে ফেলতে হবে। সো কমানোর জন্য আমাকে কী করতে হবে, অবশ্যই এটাকে ব্যাংকের ব্যালেন্স, অর্থাৎ আমাদের ক্যাশ বই থেকে কমে ফেলতে হবে। কমানোর জন্য কী করবো, লেস করে দিব, ঠিক আছে। সো এনএসএফ চেক, এটা কত টাকা, 2,300 টাকা। আচ্ছা, এরপর হচ্ছে ব্যাংক চার্জ। ব্যাংক, আমরা যে ব্যাংকে টাকা রাখি, ঠিক আছে, সো সে আমাদের কাছ থেকে কী করবে, অবশ্যই চার্জ কেটে রাখবে, ঠিক আছে। চার্জ কেটে রাখে কিসের মাধ্যমে, মেমোর মাধ্যমে, ডেবিট মেমোর মাধ্যমে, ঠিক আছে। সে ব্যাংক তার বই কাজ সাথে সাথে করে ফেলবে, অর্থাৎ পাস বই কাজ করে ফেলছে, ঠিক আছে। এখন আমার কাজ বাকি হচ্ছে কোথায়, ক্যাশ বইয়ে। সো এই টাকাটা যেহেতু কেটে ফেলছে আমার ক্যাশ বই, এটা কী করতে হবে, কমায় ফেলতে হবে, ঠিক আছে। আমার টাকাটা কমে যাচ্ছে, সো ব্যাংক চার্জটা আমি কী করবো, কমায় ফেলবো, বিয়োগ করে দিব। ব্যাংক চার্জ কত টাকা, 75 টাকা, 75 টাকা। আর কি কি আইটেম আছে আমরা একটু দেখে নিই। এরর অন ডেপোজিটরস বুক, ডেপোজিটরস বুক মানে হচ্ছে ক্যাশ বই, ক্যাশ বই একটা ভুল, সেটা হচ্ছে কি, চেক রিটার্ন টু পে ক্রেডিটর, আমি চেক লিখছি ক্রেডিটরকে টাকা দেওয়ার জন্য, কত টাকা, 300 টাকার চেক, কিন্তু আমি ভুলে লিখে ফেলছি এখানে কত টাকা, অর্থাৎ আমার বই যখন আমি লিখছি চেকে লিখেছিল 300 টাকা, কিন্তু আমি যখন ক্যাশ বই লিখছি, ক্যাশ বই আমি কী করবো, এটাকে ক্রেডিট করবো না, অর্থাৎ ক্রেডিট পাশে লিখবো, এটা আমি 30 টাকা লিখে ফেলছি, ঠিক আছে। আসলে বিয়োগ হওয়ার কথা কত, 300 টাকা, কিন্তু আমি লিখছি কত, 30 টাকা, তাহলে বাকি থাকে কত টাকা, 270 টাকা। এই টাকাটা আমি লিখতে পারি নাই, অর্থাৎ লিখি নাই, ঠিক আছে। সো এটা আমাকে কী করতে হবে, অবশ্যই অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। অ্যাড করে দিলাম, সেটা হচ্ছে কত টাকা, 270 টাকা। ইস্যুড চেক, এটা ওভার স্টেট করা হয়েছে, অর্থাৎ বেশি লেখা হয়েছে, কত টাকা, 270 টাকা বেশি লিখে ফেলছি আমরা, ঠিক আছে। সো এটা আমরা এখন কী করবো, অ্যাড করে দিব, 30 টাকার চেক 300 টাকা লিখে ফেলছি, ঠিক আছে। সো আমরা এখন কী করে দিব, ওভার স্টেট করে দিব। আচ্ছা, তাহলে দেখো আমাদের আর কোনো আইটেম নাই, এখন আমরা যোগ বিয়োগ করে ফেললে আমাদের দুইটা পাশ মিলে যাওয়ার কথা, মিলে কিনা আমরা একটু দেখি, ঠিক আছে। প্রথম হচ্ছে ব্যাংক ব্যালেন্সের অ্যাডগুলো আমরা অ্যাড করে দিই, ঠিক আছে। এখানে হচ্ছে 50,070 টাকা, 700 টাকা, 54,700 টাকা। তাহলে দেখি এটা যোগ করার পর এখানে কত হয় আমরা একটু দেখি। এটা 1,40,000,
879 টাকা, এখান থেকে বিয়োগ যাব হচ্ছে এটা 1,29,475 টাকা, তাহলে আর থাকে কত 11,401 টাকা। এই হচ্ছে আমার কারেক্ট ব্যালেন্স। এটা হচ্ছে আমাদের ব্যাংক বই অর্থাৎ পাসবইয়ের কারেক্ট ব্যালেন্স, ঠিক আছে, এটা হওয়ার কথা। তাহলে কারেক্টেড, এটা হবে আমাদের কারেক্টেড ব্যালেন্স। এটা হচ্ছে আমাদের কারেক্টেড ব্যালেন্স, কত 11,401 টাকা। একই অ্যামাউন্ট এখানেও হবে, ঠিক আছে, তৈরি করতে হবে আমাদেরকে। তাহলে দেখো এখান থেকে আমরা 270 টাকা যোগ করব, তাহলে যোগ করলে হয় হচ্ছে আমাদের 13,776 টাকা। আর এখান থেকে আমরা বিয়োগ করে ফেলবো হচ্ছে 2,375 টাকা, 2,375, এটা বাদ দেওয়ার পর আসবে 11,401 টাকা, ঠিক আছে। এটা আমাদের কারেক্টেড ব্যালেন্স, কারেক্টেড ব্যালেন্স। এটা হচ্ছে ক্যাশ বইয়ের, ঠিক আছে, এটা হচ্ছে ক্যাশ বই, এটা হচ্ছে পাস বই, এটা হচ্ছে পাস বই, পাস বইয়ের কারেক্টেড ব্যালেন্স, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাশ বইয়ের কারেক্টেড ব্যালেন্স। দেখো দুইটা আমাদের মিলে গেছে, সো আমাদের এখানে আর ঝামেলা নাই, ঠিক আছে। অর্থাৎ দেখো কথা হচ্ছে এখানে আমার আমার পাস বই এবং ব্যাংক বই দুইখানে যে ব্যালেন্সটা ছিল, এই দুইটাতে গলত ছিল, দুইটাতে ব্যালেন্স হওয়ার কথা। কথা হচ্ছে এটা হয়ে গেছে এটা, ঠিক আছে। সো আমরা এইভাবে সবগুলো অঙ্ক কী করবো, সমাধান করার চেষ্টা করব। এই হচ্ছে ঘটনা। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা এইভাবে অঙ্কগুলো করার চেষ্টা করবা। যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাইবা, সমাধান দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটা শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে।